আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করেছেন? টেকনোলজি তো সবকিছুকেই দিন দিন আরও ফাস্ট করে তুলছে, তাই না? কম্পিউটার, ইন্টারনেট সবই। কিন্তু এমন একটা জিনিস আছে যা আসলে সময়ের সাথে সাথে আরও স্লো হয়ে গেছে, আর সেটা হলো আমাদের প্লেনের জার্নি। ভাবা যায়? একটা উদাহরণ দেই। ধরুন নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস যাওয়ার ফ্লাইট ১৯৬৭ সালে যেখানে লাগত ৫ ঘন্টা ৪৩ মিনিট, এখন সেখানে লাগে ৬ ঘন্টা ২৭ মিনিট, মানে প্রায় ৪৫ মিনিট বেশি। তো প্রশ্নটা হলো, আমরা কি সময়ের সাথে সাথে পেছনে হাঁটছি? এমনটা কেন হচ্ছে? টেকনোলজি কি ফেল করছে, নাকি এর পেছনে অন্য কোনো গভীর অর্থনৈতিক খেলা আছে? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। একটা সময় ছিল যখন প্লেনে যাতায়াত ছিল অবিশ্বাস্য রকমের ফাস্ট। হ্যাঁ, আমি কনকর্ডের যুগের কথা বলছি। চলুন দেখি এই যে সুপারসনিক স্পিডের স্বপ্ন, এটা কিভাবে শুরু হলো আর কেনই বা মুখ থুবড়ে পড়ল। তো সুপারসনিক ফ্লাইট জিনিসটা কি? সোজা কথায় শব্দের চেয়েও দ্রুত গতিতে ওড়া, মানে ঘণ্টায় ৭৬৭ মাইলেরও বেশি স্পিড। কনকর্ড ছিল এমনই একটা বিমান। আর আজকের দিনে আমরা যে প্লেনগুলোতে চড়ি সেগুলো সবই সাবসনিক, মানে শব্দের গতির চেয়ে স্লো। কনকর্ডের স্পিডটা ছিল জাস্ট অবিশ্বাস্য। এটা লন্ডন থেকে নিউ ইয়র্কে পৌঁছে যেত মাত্র ৩ ঘণ্টায়। ভাবুন একবার, আজকের প্লেনে যেখানে লাগে প্রায় ৭-৮ ঘণ্টা, এই গতিটা ছিল এক কথায় রেভলিউশনারি। তাহলে প্রশ্ন হল, এত অসাধারণ একটা টেকনোলজি কেন টিকল না? কি এমন ভুল হয়েছিল? সবচেয়ে বড় কারণগুলোর একটা ছিল এর তেল খাওয়ার পরিমাণ। কনকর্ড প্রতি মাইলে প্রায় ৪৬.৮৫ পাউন্ড তেল খেত, মানে একটা সাধারণ কমার্শিয়াল জেটের দ্বিগুণেরও বেশি। বুঝতেই পারছেন, এটা চালানোর খরচ ছিল আকাশ ছোঁয়া। দ্বিতীয় সমস্যাটা ছিল এর সিটিং ক্যাপাসিটি। কনকর্ড মাত্র ১০০ জন যাত্রী নিতে পারত। একদিকে এত তেল খরচ, অন্যদিকে এত কম যাত্রী। লাভ করাটা এয়ারলাইন্সগুলোর জন্য প্রায় অসম্ভব একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। আর এই সব খরচের বোঝাটা কার ঘাড়ে চাপত? অবশ্যই যাত্রীদের। সেই সময়ে লন্ডন থেকে নিউ ইয়র্কের একটা ওয়ান ওয়ে টিকিটের দাম ছিল $৫,০০০-এরও বেশি, যা আজকের দিনে সাধারণ মানুষের নাগালের অনেক বাইরে। শুধু খরচই নয়, আরেকটা বড় সমস্যা ছিল সনিক বুম। যখনই এটা শব্দের চেয়ে দ্রুত চলত, তখন একটা প্রচণ্ড বিস্ফোরণের মতো আওয়াজ হতো। এই সাউন্ড পলিউশনের কারণে অনেক দেশ তাদের জমির ওপর দিয়ে কনকর্ডের ওড়াটায় ব্যান করে দিয়েছিল। তো এই সব মিলিয়েই কনকর্ডের স্বপ্নের উড়ান থেমে যায়। ১৯৬৯-এ প্রথম ফ্লাইট, আর ২০০৩ সালে তার শেষ যাত্রা। কমার্শিয়াল সুপারসনিক ভ্রমণের স্বপ্নটা আপাতত সেখানেই শেষ। কনকর্ডের এই গল্পটা আমাদের একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে নিয়ে আসে। আজকের দিনের বিমানগুলো যে স্লো, তার কারণ কিন্তু টেকনোলজির অভাব নয়, বরং এর পিছনের অর্থনীতি। এখানে গতির চেয়ে লাভটাই আসল কথা। এখনকার জেট বিমানগুলোকে কিন্তু তাদের টপ স্পিডে চালানো হয় না। চালানো হয় সবচেয়ে ফিউয়েল এফিশিয়েন্ট স্পিডে, যেটা সাধারণত ঘণ্টায় ৫০০ থেকে ৫৫০ মাইলের মধ্যে থাকে। কারণটা খুব সহজ। একটা এয়ারলাইনের সবচেয়ে বড় খরচই হল ফিউয়েল, আর স্পিড কমালে তেল বাঁচে, যা সরাসরি তাদের প্রফিট বাড়ায়। কিন্তু দাঁড়ান, ফুয়েল বাঁচানো তো গল্পের মাত্র অর্ধেক। আসল টাকাটা লুকিয়ে আছে প্লেনের সিটের মধ্যে। কিভাবে? চলুন সেটাই দেখা যাক। এখানে ব্রিটিশ এয়ারওয়েজের একটা 777 প্লেনের উদাহরণ দেখুন। ১২২টা ইকোনমি ক্লাস সিট থেকে মোট আয় হচ্ছে প্রায় $১,০৬,০০০। অথচ মাত্র ৪৮টা বিজনেস ক্লাস সিট থেকেই আয় হচ্ছে $৩,২২,০০০-এরও বেশি। হিসাবটা দেখুন, অর্ধেকেরও কম যাত্রী নিয়ে বিজনেস ক্লাস আয় করছে প্রায় ৩ গুণ বেশি টাকা। আর আসল খেলাটা হলো এখানে। প্রতি বর্গফুট জায়গায় ইকোনমি ক্লাস থেকে আয় হয় $৩২, আর বিজনেস ক্লাস থেকে $৬৫, প্রায় ডাবল। ঠিক এই কারণেই এয়ারলাইন্সগুলোর কাছে বিজনেস ক্লাসের যাত্রীরা অনেক বেশি দামি। তাদের প্রথম লক্ষ্যই থাকে এই আসনগুলো ভর্তি করা। আচ্ছা, তাহলে এই যে লাভের অঙ্ক, এটা ঠিক রাখতে এয়ারলাইন্সগুলোর টিকিটের দাম ঠিক করে কিভাবে? আর কেনই বা একই ফ্লাইটের টিকিটের দাম আজ একরকম তো কাল আরেক রকম হয়? মজার ব্যাপার হলো, ডিমান্ড বাড়লে এয়ারলাইন্সগুলো কিন্তু নতুন ফ্লাইট যোগ করে না, বরং তারা অ্যালগোরিদম ব্যবহার করে টিকিটের দামটাই পাল্টে দেয়। এভাবেই তারা ডিমান্ড কন্ট্রোল করে। এজন্যই দেখবেন ট্রেনের টিকিট সোল্ড আউট হয়ে যায়, কিন্তু প্লেনের ক্ষেত্রে এটা খুব কমই হয়। এই সিস্টেমটাকে বলা হয় বাকেট সিস্টেম। ব্যাপারটা খুব সহজ। প্রথমে সবচেয়ে কম দামের কিছু টিকিট একটা বাকেটে ছাড়া হয়। যেই না ওগুলো বিক্রি হয়ে যায়, অ্যালগোরিদম সাথে সাথে পরের একটু বেশি দামের বাকেটটা খুলে দেয়, আর এভাবেই ফ্লাইট ভর্তি না হওয়া পর্যন্ত দাম বাড়তেই থাকে। তো এই অ্যালগোরিদমটা কি দেখে?
এটা দেখে বছরের কোন সময় চলছে, মানে ছুটির দিন নাকি অফ সিজন, রুটটা কি, ট্যুরিস্টদের নাকি বিজনেস ট্রাভেলারদের, সপ্তাহের কোন দিন ফ্লাইটটা যাচ্ছে, যেমন মঙ্গলবার সাধারণত সস্তা হয়, আর অবশ্যই অন্য এয়ারলাইন্সগুলো কত দামে টিকিট বিক্রি করছে সেটাও দেখে। তবে এই সব অর্থনৈতিক মারপ্যাচের পরেও একটা এয়ারলাইন চালানো কিন্তু মোটেও সহজ কাজ নয়। এই ইন্ডাস্ট্রিকে সারাক্ষণই নানা রকম বড় বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। ভারতের এভিয়েশন সেক্টরটা এর একটা দারুণ উদাহরণ। এখানে তেলের দামের ঠিক নেই, টাকার দাম কমে যাচ্ছে, তার ওপর রয়েছে কড়া সরকারি নিয়মকানুন আর প্রচণ্ড কম্পিটিশন। এই সব মিলিয়ে এয়ারলাইন্সগুলোর উপর এমন চাপ তৈরি হয় যে লাভ করাটাই কঠিন হয়ে পড়ে। তবে সম্প্রতি কিছু আশার কথাও শোনা যাচ্ছে, যেমন ধরুন 2022 সালে টাটা গ্রুপ এয়ার ইন্ডিয়াকে কিনে নিয়েছে, 2023-এ ভিস্তারার সাথে মার্জারের ঘোষণা দিয়েছে, আর সেই একই বছরে এয়ারবাস আর বোয়িংয়ের কাছ থেকে 500টা নতুন জেটের একটা ঐতিহাসিক অর্ডারও দিয়েছে। এসবই কিন্তু এই ইন্ডাস্ট্রির ভবিষ্যতের জন্য একটা ভালো সংকেত। সবশেষে প্রশ্নটা কিন্তু একই জায়গায় ফিরে আসে, যেখানে প্রত্যেকটা সিদ্ধান্তই নিচ্ছে অর্থনীতি। সেখানে আমরা কি ভবিষ্যতে আবার কখনো দ্রুত উঠতে পারব, নাকি বেশি লাভে কম গতি আমাদের আকাশপথের নতুন বাস্তবতা হয়ে থাকবে? এর উত্তর হয়তো সময়ই বলে দেবে।